আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং যারা আমাদের এই ভিডিও দেখতেছেন সকলকে আমাদের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুস্বাগত। আজ আমরা নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায়ের পরবর্তী কিছু অংশ পড়া করব এবং সেখানে কী কী আছে সেগুলো আমরা মনোযোগ সহকারে দেখে সেখান থেকে বোঝার চেষ্টা করব। সঠিকভাবে না বুঝলে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়াটা আমাদের জন্য কঠিন হবে। সুতরাং আমরা চেষ্টা করব সঠিকভাবে প্রতিটি বিষয় সম্পূর্ণ ক্লিয়ারভাবে বোঝার। সকলেই মনোযোগ সহকারে দেখবে ক্লাসটি এবং তোমরা প্রত্যেকেই তোমাদের বই খাতা কলম সঙ্গে নিয়ে এসে বসবে এবং স্যার যেখানে পড়বে টপিকগুলো তোমরা বোর্ডে তো দেখানোই হবে এবং সেগুলো তোমরা তোমাদের বইও দেখবে কীভাবে আলোচনা করা আছে। এ সঙ্গে আমাদের ক্লাস শুরু করি। আমাদের ক্লাসে দেখো আমরা বোর্ডে লিখে রেখেছি, আমরা আজকে পড়ব দুইটা টপিকস। মূলত আমরা গত ক্লাসে আয়নিক বন্ধন পড়েছিলাম। এখানে আমরা দুইটা টপিক যেটা পড়বো সেটা হচ্ছে সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। আসলে এই বন্ধন দুইটি পড়ার মাঝে আমাদের আরও কিছু টপিক্সের আলোচনার কিছু অংশ আসবে, সেগুলো আমরা ছোটো ছোটো অংশ এগুলো আমরা আলোচনা করবো। দেখি আমাদের প্রথমে আসছে একটি সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন আমরা পড়ার আগে গত ক্লাসের আয়নিক বন্ধন সম্পর্কে একটু আলোচনা করি। আমরা গত ক্লাসে দেখেছিলাম একটি ধাতব পরমাণু অপর একটি অধাতব পরমাণুর সঙ্গে বন্ধন তৈরি করেছিল। কিভাবে? ধাতব পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের একটি ইলেকট্রন অধাতব পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে দান করে দিয়েছিল। ধাতব পরমাণু তার ওই ইলেকট্রনটি অধাতব পরমাণুটাকে সম্পূর্ণরূপে দিয়েই দিল। দেওয়ার পরে কি হলো? দেওয়ার ফলে একটা হলো আমাদের ধাতব পরমাণুটা হলো ক্যাটায়ন অর্থাৎ ধনাত্মক আয়ন, আর ওই যে ইলেকট্রন নিয়ে নিল অধাতব পরমাণু, নেওয়ার ফলে সে কি হলো ঋণাত্মক আয়ন, যাকে আমরা বলি কি অ্যানায়ন। এই যে এরা কি করেছিল, ধাতু এবং অধাতু দুইটা পরমাণু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে পরস্পরের ভিতরে একটা বন্ধন তৈরি করেছিল। আর আমরা এখন দেখবো সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হবে? আমাদের দুইটি অধাতব পরমাণু বন্ধন তৈরি করবে। এইখানে আমাদের বন্ধনের পার্থক্যটা কি দেখি। তাহলে আমাদের সমযোজী বন্ধনটা কি? সমযোজী বন্ধনের সংজ্ঞা তোমাদের বইয়ে দেখবে লেখা আছে যে দুটি অধাতব পরমাণু, তাহলে পরমাণু হবে কি দুইটি আমাদের অধাতব। দুটি অধাতব পরমাণু পরস্পরের মধ্যে তাদের বহিস্থ স্তরের এক বা একাধিক ইলেকট্রন শেয়ার করবে। শেয়ার করার মাধ্যমে তারা নিজেদের মধ্যে যে আকর্ষণ বল তৈরি করবে সেই আকর্ষণ বলটাকেই বলছে আমরা সমযোজী বন্ধন। দেখো আমরা এখানে উদাহরণ দেখি। ধরে নিলাম আমরা ক্লোরিনের বন্ধনটি দেখব। আমরা অধাতু বলতে কাদেরকে বুঝি? অধাতু বলতে আমরা পর্যায় সারণীর বাম সাইড যারা আছে এরা ধাতু, আর ডাইন সাইডের যারা আছে সাধারণত তোমার একেবারে কর্নার, ডান সাইডের কর্নারে যারা আছে এরা মূলত অধাতু। তার ভিতরে আমরা অনেকগুলোরই নাম জানি, হাইড্রোজেন, অক্সিজেন। যদিও হাইড্রোজেন আমার বাম সাইডে, কিন্তু একমাত্র হাইড্রোজেনই পর্যায় সারণীর বাম সাইডে থাকা সত্ত্বেও সেটি কি অধাতু। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ক্লোরিন এরা সকলেই আমাদের অধাতু। তা আমরা এখানে একটু দেখতে পারি যে আমরা সমযোজী বন্ধন যখন বলছি আমাদের এখানে দুটি ক্লোরিন পরমাণুর কথা চিন্তা করি। এই মনে করে একটি ক্লোরিন পরমাণুর এটা আছে নিউক্লিয়াস। ক্লোরিন পরমাণুতে বহিস্থ স্তরে ইলেকট্রন আছে কয়টি? তোমাদের মনে আছে 7টি। আমরা কিন্তু যখন আয়নিক বন্ধন করেছিলাম সেখানে আমরা সোডিয়াম এবং ক্লোরিন দুটিরই ইলেকট্রন বিন্যাস শিখেছিলাম। আমরা বলছি ক্লোরিনের বহিস্থ স্তরে ইলেকট্রন আছে 7টি, আর ভিতরে আমাদের আরো অনেকগুলো ইলেকট্রন আছে, সেগুলো আমাদের এই বন্ধন তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় না, সুতরাং আমরা এটা দেখাবো না, তোমরা পরীক্ষার সময় দেখাবে। তা আমাদের বহিস্থ স্তরে ইলেকট্রন আছে 7টি। ঠিক অপর একটি ক্লোরিন পরমাণু, এরা দুইটা ক্লোরিন পরমাণু মিলেই তোমাদের তৈরি করে একটি ক্লোরিন অণু। ঠিক অপর একটি ক্লোরিন পরমাণু তার বাইরে কয়টি ইলেকট্রন থাকবে? 7টি। এই আছে 7টি ইলেকট্রন।
1 2 3 4 5 6 7। এখন দেখা যাচ্ছে কি আমাদের এই যে দুটি অধাতব পরমাণু কেউ কিন্তু ইলেকট্রন একজন আরেকজনকে দেয়নি, তারা কি করলো পরস্পরের মাঝে ইলেকট্রন শেয়ার করলো। মানে কি এই ক্লোরিন তার লাস্টে যেহেতু 7টি ইলেকট্রন ছিল, তার মানে অষ্টক নিয়ম পূরণের জন্য আমরা যেমন পড়েছিলাম যে অষ্টক নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় প্রতিটি মৌল, সেই কারণে তার বন্ধন তৈরি করবে। এই যে ক্লোরিন তার বহিস্থ স্তরে 8টি ইলেকট্রন গঠনের কারণ, মানে তার উদ্দেশ্য 8টি ইলেকট্রন গঠন করবে, সেই উদ্দেশ্য পূরণের জন্য সে কি করেছে পাশের অপর একটি ক্লোরিন পরমাণু থেকে একটি ইলেকট্রন শেয়ার করেছে। তার মানে কি হলো এই ইলেকট্রনটা ছিল মূলত আমাদের এই ক্লোরিনের ইলেকট্রন, কিন্তু সে কি এই ইলেকট্রনটা কি করলো এই ইলেকট্রনটিকে এই ক্লোরিন শেয়ার করে নিয়েছে। এই যে দেখো তার এরিয়ার ভিতরে শেয়ার করেছে। আমরা আসলে এইভাবেই দেখাই বিষয়টি। ঠিক একই ভাবে এই ইলেকট্রনও কিন্তু একটা ইলেকট্রনের অভাবে আছে। অষ্টক নিয়মে পূরণের জন্য যতটুকু দরকার নিষ্ক্রিয় গ্যাস তার ইলেকট্রন বিন্যাস অর্জন করবে নিষ্ক্রিয় গ্যাসের মতো, এইটার জন্য তার একটা ইলেকট্রনের অভাব আছে। এই ক্লোরিনের যেমন একটি ইলেকট্রন অভাব ছিল, এই ক্লোরিন এই পরমাণুর আমাদের ঠিক একই রকম ভাবে একটি ইলেকট্রনের অভাব। সে কি করবে এই ইলেকট্রনটিকে তো সে এই ক্লোরিনকে শেয়ার করতে দিয়েছে, এ কি করবে ওর সঙ্গে যখন একটার সাথে শেয়ার করতে দিয়েছে, ঠিক এই ক্লোরিনও এই ক্লোরিনের কাছ থেকে অপর একটি ইলেকট্রনকে সে শেয়ার করে নেবে। তাহলে কি তাদের ভিতরে একটা মিউচুয়াল একটা আলোচনা যে কি হবে তুমি তোমার একটি ক্লোরিন ইলেকট্রন তোমার যেহেতু একটা কম আছে আমার কাছ থেকে নেবে যখন প্রয়োজন, আবার যখন আমার প্রয়োজন হবে আমাকে একটু দিতে হবে। জাস্ট এই ধরনের যাতে আমরা এরকম ভাবে বুঝে নিতে পারি যে তাহলে কি হচ্ছে আমাদের এই দুইটি ইলেকট্রন পরস্পরের মাঝে শেয়ার হয়েছে কিন্তু কেউ কাউকে দিয়ে দেয়নি। যদি শেয়ার হয় এই ধরনের বন্ধনগুলোকে বলবো আমরা সমযোজী বন্ধন। আমরা এখানে যেমন দেখলাম যে দুটি একই জাতীয় পরমাণু, আমাদের এমন হতে পারে দুটি ভিন্ন পরমাণু, দুটি আমাদের অধাতব ভিন্ন পরমাণু। যেমন কি আমাদের আছে আমাদের এই ক্লোরিনের বন্ধন যেমন হবে আমরা ঠিক একইভাবে বলতে পারি হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুইজন আলাদা আলাদা পরমাণু, একটি হাইড্রোজেনের পরমাণু একটি ক্লোরিনের পরমাণু, তারা নিজেদের ভিতরে সংযুক্ত হবে হওয়ার ফলে কি তৈরি করবে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড। এই হাইড্রোজেন ক্লোরাইড যখন গঠিত হবে তাহলে কি দেখতে পাচ্ছি আমরা হাইড্রোজেনও অধাতু ক্লোরিন অধাতু নিজেদের ভিতরে বন্ধন তৈরি করেছে। এখানে ঠিক একই রকম ভাবে আমাদের ইলেকট্রনের শেয়ার হবে। ইলেকট্রনের শেয়ার মানে কি হাইড্রোজেন তার বহিস্থিত ইলেকট্রন আছে একটি, ক্লোরিনের লাস্টে আছে 7টি, ক্লোরিনের লাস্টে আমাদের 7টি। তাহলে কি হলো আমাদের এ ছিল হাইড্রোজেনের পরমাণু আর এটা হচ্ছে ক্লোরিনের পরমাণু। দেখো নিজেদের মাঝে কি করেছে বন্ধন তৈরি করেছে। কিভাবে হাইড্রোজেন ক্লোরিনের একটি ইলেকট্রনকে শেয়ার করেছে, করার ফলে তার কি হলো তার লাস্টের শক্তি স্তরে এখন দুটি ইলেকট্রন হলো। দুটি ইলেকট্রন হওয়া মানে কি দুইয়ের নিয়ম মেনে গেল। আমাদের ওখানে বলেছিলাম যে আমরা অষ্টক নিয়ম বা দুইয়ের নিয়ম মানার জন্যই ইলেকট্রনগুলো মানে পরমাণুগুলো ইলেকট্রন শেয়ার করে ইলেকট্রন দান করে, এই দুইয়ের নিয়ম বা অষ্টক নিয়ম মেনেই কিন্তু তারা বন্ধনগুলো তৈরি করবে। তাহলে হাইড্রোজেন দেখো এখানে দুইয়ের নিয়ম অনুসরণ করেছে, আর ঠিক একই রকম ভাবে ক্লোরিন তার লাস্টে দেখো 8টি ইলেকট্রন বানিয়ে নিল হাইড্রোজেনের এই ইলেকট্রনটাকে নিজের মাঝে শেয়ার করার মাধ্যমে। কেউ কিন্তু কাউকে দিয়ে দিল না, শেয়ার করলো। তাহলে কি হলো ক্লোরিন ঠিক তার অষ্টক নিয়ম মেনে চললো, হাইড্রোজেন দুইয়ের নিয়ম মেনে গেল। তার মানে কি হলো দুজনেই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো এবং এইভাবেই তাদের দুজনের মাঝে একটি বন্ধন গঠিত হলো। এইটাকেও বলবো আমরা সমযোজী বন্ধন। এখন দেখো এই সমযোজী বন্ধনের আমাদের বোর্ডে আমরা কিছু তোমাদের বইয়ে কিছু উদাহরণ দেওয়া আছে। একটা আছে হাইড্রোজেন অণুতে সমযোজী বন্ধন আর একটা আছে অক্সিজেন অণুতে। হাইড্রোজেন অণুতে আমরা দেখি হাইড্রোজেন তার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, অপর একটি হাইড্রোজেন পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, দুটি আমাদের হাইড্রোজেনের পরমাণু। কি হবে H2। H2 মানে কি H2 অর্থ হচ্ছে আমাদের দুইটি হাইড্রোজেন পরমাণু নিজেদের মাঝে বন্ধন তৈরি করে H2 গঠন করেছে। এটি হাইড্রোজেনের অণু, এখানে দুইটি হাইড্রোজেনের পরমাণু। কি হবে এই যে দুইটি হাইড্রোজেনের পরমাণু এর লাস্টে একটি ইলেকট্রন এর লাস্টে একটি ইলেকট্রন, এরা কি করবে কেউই আমাদের নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারেনি। এখন নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য তারা নিজেদের মাঝে বন্ধন তৈরি করবে। অর্থাৎ কি হবে এরা দুইজন পরস্পরের সঙ্গে ইলেকট্রন শেয়ার করবে। করার মাধ্যমে কি হলো এই যে দুটি ইলেকট্রন
আমাদের শেয়ার হয়েছে। সুতরাং কি হচ্ছে, আমাদের এখানে 2 এর নিয়ম অনুসরণ করা হলো এবং এখানে একটি বন্ধন তৈরির মাধ্যমে H অণু গঠিত হলো। তাহলে এটা আমাদের একটি সমযোজী বন্ধন। একইভাবে দেখব আমরা অক্সিজেন অণুতে সমযোজী বন্ধন। অক্সিজেন অণুতে কি হবে, আমরা এখানে যেমন দেখলাম যে হাইড্রোজেন একটা করে ইলেকট্রন শেয়ার করেছে, আমরা এখানে অক্সিজেনের ক্ষেত্রে দেখো কি করতে পারি। এই যে অক্সিজেনের অণু, এটা তৈরি হয়েছে কিভাবে, দুটি অক্সিজেন পরমাণু তাদের মাঝে দ্বিবন্ধন তৈরি হয়েছে। আমরা কিন্তু একটু নতুন একটা বিষয় পেলাম, সেটা হচ্ছে আমাদের দ্বিবন্ধন। দুটি পরমাণুর মাঝে দ্বিবন্ধন। দুটি পরমাণুর মাঝে যদি দ্বিবন্ধন হয় তাহলে সেটা কিভাবে হবে, আমাদের প্রতিটি বন্ধনের জন্য 2টি করে ইলেকট্রন লাগে। তাহলে দ্বিবন্ধনের জন্য আমাদের মোট 4টি ইলেকট্রন লাগবে। দেখি আমরা গঠন। অক্সিজেনের বহিস্থ স্তরে মোট কয়টি ইলেকট্রন আছে, আমাদের অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, সুতরাং তার ইলেকট্রন 8টি। প্রথম শক্তি স্তরে 2টি, বহিস্থ স্তরে 6টি। তাহলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি। 1 2 দেখো, আমরা এখানে দুটি অক্সিজেনের পরমাণুকে আমরা উল্লেখ করেছি। এটা মনে করো নিউক্লিয়াস, অক্সিজেন পরমাণু এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটি আরেকটি অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াস। এই যে দুটি অক্সিজেন পরমাণুর বহিস্থ স্তরে ইলেকট্রন আমরা রেখেছি, এখানে কি দেখা যায়, এই অক্সিজেন পরমাণুর বহিস্থ স্তরে আছে আমাদের 6টি ইলেকট্রন, আর এই অক্সিজেন পরমাণুর বহিস্থ স্তরে আমরা দুটি অক্সিজেন পরমাণুর ইলেকট্রনগুলোকে আলাদাভাবে বোঝানোর জন্য একটাতে দিয়েছি আমরা 0 অর্থাৎ গোল চিহ্ন, আরেকটি দিয়েছি আমরা ক্রস চিহ্ন। এটা আমাদের এখানে কি হলো, এই অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে ঠিক বাইরের শক্তি স্তরে আমাদের 6টি ইলেকট্রন, 1 2 3 4 5 6। এখন দেখো, এই অক্সিজেন পরমাণুর বহিস্থ স্তরে যেহেতু 6টি ইলেকট্রন, সুতরাং তার ইচ্ছা কি 8টি ইলেকট্রন বানাতে হবে। তাহলে কি আরো 2টি ইলেকট্রন তার প্রয়োজন। সে কি করবে, পাশের অপর একটি অক্সিজেন থেকে 2টি ইলেকট্রন দেখো সে শেয়ার করেছে, একটি 2টি ইলেকট্রন সে শেয়ার করবে। একইভাবে আমাদের কি হবে, ওই অক্সিজেন পরমাণু তারও লাস্টে 6টি ইলেকট্রন, তারও ইচ্ছা কি 8টি ইলেকট্রন তৈরি করবে বহিস্থ শক্তি স্তরে। সে কি করবে, আরো 2টি ইলেকট্রন এই অক্সিজেনের কাছ থেকে শেয়ার করবে, এই যে এই একটি আর এই। তাহলে কি হচ্ছে, আমাদের এই অক্সিজেনের একটি ইলেকট্রন আর এই অক্সিজেনের আরেকটি ইলেকট্রন মানে নিজেদের মাঝে একটা বন্ধন তৈরি করবে। আবার ঠিক একই রকম ভাবে এই অক্সিজেনের একটি ইলেকট্রন আর এই অক্সিজেনের অপর ইলেকট্রন নিজেদের মাঝে বন্ধন তৈরি করবে। সুতরাং এখানে আমাদের কি হবে, দ্বিবন্ধন তৈরি হবে। তো দেখো, ইলেকট্রনের যে শেয়ার হলো, সুতরাং এটি আমাদের সমযোজী বন্ধন, সেটা আমাদের এখানে বলা আছে। তোমাদের বই দেখো পানির অণুর গঠন দেওয়া আছে, পানির অণুতে ঠিক একই ভাবে আমাদের বন্ধন তৈরি করবে হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। পানির অণুতে আমাদের সমযোজী বন্ধন গঠিত হয়। তো এরপর আসছে আমাদের ধাতব বন্ধন। তোমাদের একটু টপিকস বলি, সেটা হচ্ছে আমাদের এই আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন পড়ার পরে এরপরে আমাদের একটি টপিকস আছে বই, সেটা হচ্ছে আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা আমরা পরবর্তী ক্লাসে পড়ার জন্য ইচ্ছা পোষণ করছি, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়ব। কিন্তু আজ আমরা ওই বন্ধন মূলত যেগুলো আছে সেগুলো শেষ করার জন্য চেষ্টা করছি। আমরা এই কারণে পড়ব হচ্ছে ধাতব বন্ধন। আয়নিক হলো, সমযোজী হলো, এবার আসছে আমাদের ধাতব বন্ধন। তো ধাতব বন্ধনটা কি? ধাতব বন্ধন দেখো, আমরা আয়নিক এবং সমযোজী দুইটার ক্ষেত্রে আমরা কিছু নিয়ম পেয়েছিলাম। যেমন আয়নিক বন্ধনটা কিভাবে তৈরি হয়েছিল, আয়নিক বন্ধন সেটা তৈরি হয়েছে কিভাবে, আমাদের একটি ধাতব অপরটি অধাতব পরমাণু, অর্থাৎ ধাতব পরমাণু প্লাস অধাতব পরমাণু। আর সমযোজী বন্ধন কিভাবে হলো, অধাতব পরমাণু তার সঙ্গে অপর একটি অধাতব পরমাণু
দুটি অধাতব পরমাণু। এখন দুটি অধাতব পরমাণু একই মৌলের হতে পারে বা ভিন্ন মৌলের হতে পারে। যেমন একই মৌলের হবে কোনগুলো, যেমন এই যে হাইড্রোজেন অণুর গঠন, অক্সিজেন অণুর গঠন, ক্লোরিন অণুর গঠন, কিন্তু আবার ভিন্ন হবে কখন, ওই যে বললাম হাইড্রোজেন ক্লোরাইড এই জাতীয়, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন অ্যামোনিয়া এই জাতীয় আমাদের যেগুলো আছে, তাহলে দুটি ভিন্ন ভিন্ন মৌলেরও হতে পারে, একই মৌলের হতে পারে। তাহলে সেগুলো হচ্ছে আমাদের যাই হোক না কেন সেটি হবে আমাদের অধাতব পরমাণু। এখন আমাদের কথা আসছে যে যদি দুটি ধাতব পরমাণু হয়, একই মৌলের হতে পারে ভিন্ন মৌলের হতে পারে, আমাদের তখন আমরা সেটাকে বলছি কি ধাতব বন্ধন। ঠিক আছে, ধাতব পরমাণু প্লাস আরেকটা ধাতব পরমাণু, অর্থাৎ ধাতু এবং দুইটি ধাতব পরমাণু নিজেদের মাঝে বন্ধন তৈরি করবে, সেটাই ধাতব বন্ধন। তোমাদের বইয়ের সংখ্যাটা দেখবে খুব সুন্দর করে লেখা আছে যে কোন একটি ধাতুতে তার পরমাণু সমূহ পরস্পরের সঙ্গে যে আকর্ষণ বলে সংযুক্ত থাকে তাকেই বলছি আমরা ধাতব বন্ধন। তাহলে কি হলো আমাদের ধাতব বন্ধন কোথায় হবে, ধাতুর মাঝেই হবে। ধাতুর অনেকগুলো পরমাণু থাকে, এই একটি পরমাণু অপর পরমাণুর সঙ্গে যে বন্ধনে আবদ্ধ থাকবে সেটাকেই বলছি আমরা ধাতব বন্ধন। এসব আমরা ধাতব বন্ধন সম্পর্কে আমরা একটু দেখি। ধাতব বন্ধন কিভাবে হয়, আমাদের দুটি ধাতু যখন আমরা দেখব যে আমাদের দুটি, মনে করো আমাদের দুটি সোডিয়াম, আমরা তো জানি সোডিয়াম হচ্ছে ধাতু। আমাদের পর্যায় সারণীতে বাম সাইডে যে মৌলগুলো আছে তারা সকলেই ধাতু, ডি ব্লক মৌলগুলো ধাতু। আমাদের ডান সাইডে যে মৌলগুলো আছে এদের ভিতরে অধিকাংশ আমাদের অধাতু। তার মানে সোডিয়াম একটি ধাতু, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, তার পাশাপাশি মনে করো অনেকগুলো সোডিয়াম পরমাণু আছে একটি, ঠিক আছে, তাই প্রত্যেকটারই সর্বশেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন আছে। এক খণ্ড সোডিয়াম, তার ভিতরে এরকম সোডিয়ামের অনেকগুলো পরমাণু আছে, প্রত্যেকেরই একটি করে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে। এখন সোডিয়াম কি করবে, যেহেতু সোডিয়াম আমরা যেমন দেখি যে পর্যায় সারণী, তোমরা চতুর্থ অধ্যায়ে কিছু পড়েছো, আমাদের একটা অধ্যায়ের পড়ার জ্ঞানগুলো পরবর্তী অধ্যায়ে আমাদের এগুলোতে কাজে লাগে। আমরা ওইখানে যেমন পড়েছিলাম পারমাণবিক ব্যাসার্ধ, চতুর্থ অনুশীলনীতে আমরা দেখেছিলাম যে আমাদের পারমাণবিক ব্যাসার্ধের একটা আছে, তৃতীয় আমাদের চতুর্থ অনুশীলনীতে আমাদের সেই পারমাণবিক ব্যাসার্ধ আমাদের এখানে কি ধরনের প্রভাব ফেলবে। আমরা জানি কি পর্যায় সারণীর একই পর্যায়ে বামের মৌলগুলো যেহেতু ধাতু, বামের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ বড় এবং ক্রমানুসারে ডানে যখন আমরা যাই তখন তার পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে থাকে। দেখো সোডিয়াম আছে তৃতীয় পর্যায়ে, মানে তৃতীয় পর্যায়ের মৌল, তো সোডিয়াম আছে 1 নম্বর গ্রুপ। আর আমরা যতই ডান দিকে যেতে থাকবো যেতে যেতে একসময় কি হবে, আমাদের নিষ্ক্রিয় গ্যাস মানে 18 নম্বর গ্রুপে পৌঁছে যাব, ওটার সাথে নিষ্ক্রিয় গ্যাস। ওই পর্যায়ে আমাদের ওইখানে কি আছে, আর্গন, সোডিয়াম আর্গন। তো দেখো আমাদের এই যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে যে একটি ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যেহেতু ব্যাসার্ধ বড়, তার মানে কি হবে, নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি কম, কার তুলনায়, যতই আমরা ডানে যাব ওই ডানের মৌলের তুলনায়। তাহলে কি আছে, আমাদের ধাতুর বহিস্থ স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি অধাতুর তুলনায় কম। সেই কারণে কি হবে, যেহেতু আকর্ষণ কম তার মানে সে তার এই ইলেকট্রনটাকে খুব সহজেই ছেড়ে দিতে পারবে, ইলেকট্রন সে দান করে দেয়। ওই যে আমরা দেখেছিলাম সোডিয়াম ক্লোরাইড অণুর গঠন, সে কি করছে, আমাদের এখান থেকে খুব সহজেই ইলেকট্রনটিকে ছেড়ে দিবে। এক খণ্ড ধাতুতে এইভাবে ইলেকট্রনগুলো যখন ছেড়ে দেওয়া হয়, এই ছেড়ে দেওয়া ইলেকট্রন যখন ইলেকট্রন ছেড়ে দেবে তখন কি হবে, এগুলো একটা ধনাত্মক আয়নে পরিণত হবে। পরমাণু থেকে এখন কি হয়ে গেল, এগুলো একটা ধনাত্মক আয়ন। এই যে ধনাত্মক আয়নে পরিণত হলো, আর এই ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো সমস্ত খণ্ডের ভিতরে, মানে সমস্ত অণু, যেমন এটা যদি এক খণ্ড আমাদের সোডিয়াম হয়ে থাকে, সম্পূর্ণ অণুর খণ্ড মানে ধাতব খণ্ডের ভিতরে সে পরিভ্রমণ করতে থাকবে, মানে ওই ইলেকট্রনটি এখন সমস্ত অণুরই ইলেকট্রনে পরিণত হলো। এখন দেখো এই যে ইলেকট্রন সে যেভাবে ঘোরাঘুরি করবে, এখান থেকে ইলেকট্রন চলে গেল, চলে যাওয়ার পরে এখানে একটা কি আমাদের একটা শূন্য জায়গা তৈরি হবে। এই শূন্য জায়গাটিকেই আমরা বলছি কি পারমাণবিক শ্বাস। এই যে ধনাত্মক আয়ন তৈরি করলো, এখানে যে ফাঁকা জায়গা, এটাকে বলছি আমরা পারমাণবিক শ্বাস। আর এই ইলেকট্রনগুলো সমস্ত ধাতুর ভিতরে পরিভ্রমণরত, এই পরিভ্রমণরত ইলেকট্রনগুলোকে বলি আমরা সঞ্চালনশীল ইলেকট্রন। তাহলে আমরা পেলাম দুটো টপিকস, একটা আছে পারমাণবিক শ্বাস এবং সঞ্চালনশীল ইলেকট্রন।
তোমাদের কিন্তু এগুলো প্রশ্ন বিভিন্ন সময় আমাদের জ্ঞানমূলকের ভিতরে দেওয়া হয় যে সঞ্চালনশীল ইলেকট্রন কাকে বলে বা পারমাণবিক শ্বাস কাকে বলে। তোমরা অনেকেই দেখছো বলো স্যার আমি তো এরকম কোনো টপিকস পুরো বইয়ের ভিতরে কোথাও পাইলাম না। আমাদের আছে, বইয়ের ভিতরে পড়বা, পড়লে আমরা পেয়ে যাবো। তাহলে আমাদেরকে এগুলো ধাতব বন্ধনের ভিতরে আছে। এরপর আমরা কি বলছি যে এই যে ধাতু তার যে ইলেকট্রনটাকে ছেড়ে দিল, তাহলে সমস্ত জায়গায় সে তোমাদের সমস্ত জায়গায় পরিভ্রমণ করছে, এই তার এই সঞ্চালনশীল ইলেকট্রনের কারণে ধাতু আরো দুইটা বৈশিষ্ট্য, মূলত দুইটা বৈশিষ্ট্য আরো প্রদর্শন করতে পারে। সেটা আছে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা আর ধাতুর তাপ পরিবাহিতা। ধাতু দেখবা বিদ্যুৎও পরিবহন করে, তাপও পরিবহন করে ধাতুর যে কোনো বস্তু। যেমন তোমরা একটু উদাহরণ দেখতে পারো, আমরা যদি দেখবো যে একটা অ্যালুমিনিয়ামের চামচ বা লোহার একটি চামচ আমরা যদি বাসায় রান্না করার জন্য কোথাও দেখি যে আম্মা ব্যবহার করতেছেন, দেখবে যে তোমরা এখানে হাত দিয়ে দেখবে পরীক্ষামূলকভাবে ওই চামচ যখনই তুমি আগুনে দেবে, চামচের ওই আগুনে যে প্রান্তটা দিয়েছো ওই প্রান্তটি আস্তে আস্তে গরম হবে, কিছুক্ষণ পরে দেখবা তোমার হাতও গরম হয়ে যাবে। মানে কি ওই তাপটা ওই চামচ দিয়ে প্রবাহিত হয়ে তোমার হাতের এই প্রান্তে চলে এসেছে, তোমার হাতে যে প্রান্তটি ধরা। ঠিক একই রকম ভাবে আমাদের বিদ্যুৎও প্রবাহিত হয়, এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রবাহিত হয়। তো এটা আমাদের কেন হয়? সকল ঘটনার কারণ আছে আমাদের এই সঞ্চালনশীল ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো আমাদের এই বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করে থাকে। এখন দেখি আমরা এটা কিভাবে হবে। ধাতুর বিদ্যুৎ পরিবাহিত, ধাতু কিভাবে বিদ্যুৎ পরিবহন করবে? আমরা যদি এরকম একখণ্ড কোনো ধাতু দুইটা পাশে কোন একটা ব্যাটারি দ্বারা আমরা সংযুক্ত করি, এটা তো আমাদের ব্যাটারির চিহ্ন, এটা আমাদের ধনাত্মক ঋণাত্মক। যদি আমরা কোনো বিদ্যুৎ উৎসের সঙ্গে, ব্যাটারি বলতে আমরা একটা বিদ্যুৎ উৎসের কথা বলছি, এই ব্যাটারির সঙ্গে বা বিদ্যুৎ উৎসের সঙ্গে যদি আমরা সংযুক্ত করি, দেখা যাবে যে এই ধাতুর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। তো বিদ্যুৎ প্রবাহিত হবে কিভাবে? বিদ্যুৎ দেব তোমাদের বইয়ে লেখা আছে যে আমাদের ইলেকট্রন প্রবাহিত হবে আমাদের ঋণাত্মক থেকে ধনাত্মক প্রান্তের দিকে, আর বিদ্যুৎ প্রবাহিত হবে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। আর আমাদের ধাতুর তাপ পরিবাহিত, মানে ধাতুর বিদ্যুৎ পরিবাহিত আমরা দেখলাম, কিভাবে বলছে আমাদের ধাতুর তাপ পরিবাহিত। এই যে বিদ্যুৎ পরিবহন হবে কিভাবে, আমি আরেকটু বলি। এই যে আমাদের ইলেকট্রন প্রবাহিত হবে, এই যে ইলেকট্রন প্রবাহিত হবে কোন দিকে? এই ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে। যদি এভাবে প্রবাহিত হয়, এই যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন প্রবাহিত হওয়া মানে তোমাদের ঋণাত্মক আয়নের প্রবাহ, আর বিদ্যুৎটা প্রবাহিত হবে আমাদের ঠিক তার উল্টা, অর্থাৎ ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। এইভাবে এই মুক্ত ইলেকট্রন সেই আমাদের বিদ্যুৎ পরিবহনের জন্য এখানে কাজ করলো, তারই মূলত এখানে অবদান। আরেকটি কি বলছে আমরা? ধাতুর তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতা ঠিক ওই একই রকম। আমাদের মনে করো ওই যে এক প্রান্তে আমরা যদি তাপ প্রয়োগ করি, ধরে নিলাম আমরা এই প্রান্তটিকে উত্তপ্ত করলাম, এই উত্তপ্ত যদি আমরা করে থাকি, এই প্রান্তে মুক্ত ইলেকট্রন সে তো উত্তপ্ত হবে, আমাদের এই প্রান্তে যে মুক্ত ইলেকট্রন আছে সে তো উত্তপ্ত হবে। এখন শুধু সেই উত্তপ্ত হবে, আমাদের পাশে অণুটাও উত্তপ্ত হবে। অণু কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। ওই যে পাশাপাশি তারা নিজেদের মাঝে বন্ধন তৈরি করে রেখেছে, ধাতব বন্ধন। কেন তারা ধাতব বন্ধন? এই তাদের যে সঞ্চালনশীল ইলেকট্রন, ওই সঞ্চালনশীল ইলেকট্রনকে এই অণুটাও আকর্ষণ করছে, এই অণুটিও আকর্ষণ করছে। করার কারণে কি হবে? এই দুইটা পরমাণু আমাদের পরস্পর থেকে দূরে সরে যেতে পারে না। যদি এইখানকার এই সোডিয়াম পরমাণুটি প্রবাহিত হয়ে ওই পাশে নাই যেতে পারে, তাহলে তাপ প্রবাহিত হবে কিভাবে? তাপ প্রবাহিত হবে কিভাবে? এই যে আমাদের এখানে যে মুক্ত ইলেকট্রন সেটা এখানে ছিল, উত্তপ্ত হয়েছে। এই উত্তপ্ত ইলেকট্রন প্রবাহিত হয়ে আমাদের ঠান্ডা প্রান্ত, মানে যে পাশে শীতল, ওই শীতল প্রান্তে চলে যাবে। তাহলে উত্তপ্ত ইলেকট্রন যখন ওই পাশে গেল, তাহলে কি ওই পাশটা আমাদের ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকবে। এইভাবে কি হবে? তাপটা এই প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছো যে আমাদের ধাতু কিভাবে তাপ পরিবহন করবে। সকল টপিকস আমরা এখানে পড়লাম। আমরা আশা করছি আমরা আগামী দিন সমযোজী এবং আয়নিক যৌগের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো পড়ব। এখন আছে আমাদের এই টপিকসের উপরে তোমাদের একটু এইচডব্লিউ দেব, যে আমরা এখানে কি কি পড়লাম। আমাদের এইচডব্লিউ থাকবে দুটি প্রশ্ন। এক নম্বরে আছে আমাদের পানির অণুর গঠন, H2O। অণুর গঠন ব্যাখ্যা করো। আর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের
তাপ ও বিদ্যুৎ পরিবহন করে কেন? আমাদের আমাদের খ নম্বরে যে প্রশ্নগুলো থাকে অনুধাবনমূলক সেইভাবে লিখবা। আর এটা দেখা যাচ্ছে আমাদের 3 নম্বর প্রয়োগ, ঠিক আছে? এই জাতীয় আমাদের প্রশ্নগুলো এটা আমাদেরকে একটু শিখতে হবে, আমরা এটা করবো। এই দুইটা তুমি গঠন, আমরা কিন্তু পানির অণুর গঠন বলেছি, পানির অণুর গঠন, হাইড্রোজেন এবং অক্সিজেন তাদের মাঝে কিভাবে বন্ধন তৈরি করে, ঠিক একই জাতীয় বন্ধন কিন্তু আমরা এগুলো বলেছি। আর লোহার তৈরি বস্তু কিভাবে তাপ ও বিদ্যুৎ পরিবহন করে সেটা আমি সম্পূর্ণরূপে তোমাদেরকে ভিডিওর মাঝে বলে দিয়েছি। তোমরা যদি স্পষ্টভাবে না বুঝতে পারো, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, একাধিকবার দেখলে আমার মনে হয় যে তোমরা ঠিকই এখান থেকে সঠিক উত্তরটি বেছে বের করতে পারবে। যে তোমরা আশা করি সঠিকভাবে লিখবে প্রশ্নের উত্তরটি, তোমাদের খাতায় যেখানে উত্তরটি লিখবে তার উপরে নাম, রোল, শাখা, শ্রেণী সবই এগুলো স্পষ্টভাবে উল্লেখ করবে। উল্লেখ করার পরে সেটির একটি ছবি উঠাবে। ছবিটি তোমাদের মোবাইলে যে ছবিটি আছে, ওই ছবিটি আমাদের যে ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিও, এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে, এই কমেন্ট বক্সে আগামী 2 দিনের মাঝে অবশ্যই ওই ছবিটিকে আপলোড করে দেবে। সকল শিক্ষার্থীকে আগামী ক্লাসে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আজ আমরা এখানে শেষ করছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।